সয়াবিন তেলের বিরাট দুষছেন দোকানিরা। খুচরা ব্যবসায়ীদের কাজ করবেন ভোক্তা। কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আজ থেকে ডিবির অল আউট অ্যাকশন শুরু। এবং শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত, গুলিবিদ্ধ 4 শ্রমিক। পাবনায় সড়কে গাছ ফেলে 20টি বাসে ডাকাত। সবাইকে স্বাগত এই সাথে দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। শুরুতেই মাহে রমজান প্রসঙ্গ। দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানার জন্য আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই সভায় 1446 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের 29 তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবে হিজরি 1446 সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহামান্বিত এই মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। সেখানে স্থানীয় সময় বিকেল 5:45 আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়। রমজানে 3 লাখ টন ভোজ্য তেলের চাহিদা থাকলেও বাড়তি 89,000 টন বেশি তেল আমদানি করে সরকার। এরপরেও বাজারে ভোজ্য তেলের সংকট প্রকোপ আকার ধারণ করেছে। ভোক্তা অধিকারের ডিজি বলছে যে খুচরা ব্যবসায়ীদের কারসাজির কারণে এই সংকট, যদিও খুচরা ব্যবসায়ীরা আবার দায় চাপাচ্ছেন কোম্পানি বা ডিলারদের ওপর। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। তেলের বাজারে অস্থিরতা বিরাজমান বেশ কিছুদিন ধরে। নভেম্বরে সংকট তীব্র হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসেম্বরে লিটার প্রতি 8 টাকা বাড়ানো এবং শুল্ক কমায় সরকার। কোনো দোকানে তেল নেই, হাফ লিটার 1 লিটারও নেই, হাফ লিটার করে। হাফ লিটার নিয়ে তো আমাদের পোষাবে না, মধ্যবিত্ত পরিবারে পোষাবে না। এটা রমজানকে কেন্দ্র করে আবারও তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। খুচরা বাজারে তেলের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলাররা অর্ডার নিয়েও দিচ্ছে না তেল। কিছু দোকানে 1 লিটার তেল পাওয়া গেলেও মিলছে না 5 লিটারের বোতলজাত তেল। কোনো দোকানে বোতলের গায়ে লিখিত মূল্যের চেয়েও বেশি দামে তেল বিক্রি করছে দোকানি। ডিলার বলছে যে যেই দামে গায়ের রেট আছে এই দামে কিনতে হবে, তো এই দামে কিনলে তো আর আমরা গায়ের রেট বেচতে পারতেছি না। 10 কার্টন অর্ডার দিলে 1 কার্টন আসবে, এটাই তো। কিন্তু তারপরেও তো আসে না। মানে এখন তো সরকার নিতে আমাদের তো মানে চাইলে আমরা কেউ অস্থির করার কোনো কায়দা নেই, কারণ তো আমাদের একটা মানে বডি রেট আছে, প্লাস মানে আমাদের একটা বেচার একটা রেট আছে। সেক্ষেত্রে মনে করেন যে সাপ্লাইটা শর্ট আছে। তেলের সংকট এটা তো কোম্পানি সিন্ডিকেট করতেছে, বুঝছেন? তারা সিন্ডিকেটের কারণে আমরা মানে তেল পাইতেছি না। সামনে রমজান, এই জন্য আমরা তেল পাইতেছি না। এই সিন্ডিকেট তো কেউই ভাঙতেছে না এই দেশে। তেল আছে দেশে, কোনো ঘাটতি নেই আমার ধারণা মতে। এখন দেখা যাচ্ছে আমলিগ পন্থীরাম সিন্ডিকেট করে গেছে, ওকে লোকজন আছে, এই কাজগুলো কার সাথে ওরাই করতেছে, তাই ছাড়া কেউ করতেছে না। আমরা যে সাধারণ মানুষ করতেছি তা না। 5 লিটার তেল দিতেছে একবারে কম। যেমন আগে দিত আমাদের 20 কার্টন তেল, দেয় 2 কার্টন তেল। মানে আপনি কয়জনের তেল দিবেন? চাহিদার তুলনায় আমদানি বেশি করা হলেও তেলের কৃত্রিম সংকটের জন্য খুচরা ব্যবসায়ীদের দুষলেন ভোক্তা অধিকারের ডিজি। কোম্পানি যেমন
সাপ্লাইয়ের ওরা কোনো কারসাজি করতে পারে, এটা করছে না বা করে না, এটা আমরা যেমন বলতে পারি না। আবার খুচরা বিক্রেতারা স্বয়ং নিজেরা বাজার কারসাজির সাথে জড়িত হয়ে দাম বাড়ানোর জন্য তেল লুকাচ্ছে, সেটার আমরা প্রমাণ পেয়েছি। বাজার মনিটরিং করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। যে সরকার এবং কোম্পানির মধ্যে তারা বসে একটা ডিসিশন দেখ যে এই রেটে আমরা বিক্রি করব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ওই ওসির নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের আহ্বান জানান। শোনো, ওই ডিআইজি ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলছে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অল আউট অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বেলা 11টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় ডিবি পরিচয় তুলে নিয়ে আসা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেন রেজাউল করিম মল্লিক। মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল কিংবা সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এইসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে বিএনপির লড়াই চলবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করায় দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রমজানে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের নির্বাচনে আমরা জয়লাভ করে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে দিকগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়িত করব। রমজানে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার সিন্ডিকেট দমন ও যানজট নিরসন করতে প্রয়োজনে যৌথ বাহিনী নামানোর দাবি জানান তিনি। আপনারা এই রমজান মাসটাকে পরীক্ষা হিসাবে নেন, চ্যালেঞ্জ হিসাবে নেন, যাতে শান্তিপূর্ণভাবে আমার দ্রব্যমূল্য না বাড়ে, পারলে দ্রব্যমূল্যকে কমান, লোডশেডিং যাতে না হয়, যানজটে মানুষের জীবন যাতে নাকাল না হয়, আর ফাইনালি আমাদের জনজীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন
তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতের গুলিতে 9 জন আহত হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে কীর্তিনাশা নদীর তেঁতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে ডাকাত দল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিড বোটে করে পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতারি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাত দলের 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাত 1:30টার দিকে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প সড়ক উপজেলার পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। সাথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাককে আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এই সময় সড়কটিতে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ প্রায় 40টি গাড়ির যানজট সৃষ্টি হয়। সুযোগ পেয়ে 40 থেকে 50 জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ওই গাড়িগুলোতে ডাকাতি করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাভ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড গুতুলিয়া এলাকায় কৃষকদের জমিতে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। বালু ভরাটে বাধা দেয় কৃষকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষক কামরুল হাসান ওরফে রিপন মাস্টার সহ ভুক্তভোগী অভিযোগ করে বলেন, গুতুলিয়া এলাকার সাবেক মেম্বার জুয়েল, জাকারিয়া ও পলাশসহ কয়েকজন কৃষকদের জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করছে। অনুমতি ছাড়াই ছনপাড়া চান টেক্সটাইল সড়ক কেটে বালুর পাইপ নেওয়া হয়েছে। এই ঘটনায় বাধা দেয় স্থানীয় কৃষকদের বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করে হয়রানি করা হচ্ছে বলেও জানান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকরা অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আল আমিন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন, আর এই সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনও হস্তান্তর করা হয়নি। ঢাকার ধামরায়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ ও তার স্ত্রী শান্তা। শুক্রবার ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাত 11:45-এর দিকে হঠাৎ বিকট আওয়াজে 2তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা যে লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের এই ঘটনা ঘটাতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে শরীফ আহমেদ টুটুলকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলে দাউদপুর ইউনিয়নে জিয়া মঞ্চের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি জহিরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান দীপু সহ জিয়া মঞ্চের নেতাকর্মীরা। গ্যাসের দাবিতে রাজধানীর কদমতলী থানা মোহাম্মদবাগে মানববন্ধন করেছে এলাকাবাসী। মোহাম্মদবাগ
মিরাজনগর ও পূর্ব কদমতলীতে বসবাসকারী এলাকাবাসীর উদ্যোগে সকাল 11টায় মোহাম্মদবাগ চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমেদ রবিন। এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হাজী লুৎফর রহমান, ওবায়দুল্লাহ আজিম সহ এলাকার শতাধিক নারী পুরুষ। পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। দুপুরে রাজধানীর ভাটায় পূর্ব সোলমাইদ খন্দকার দেলোয়ার হোসেন প্রজেক্টে সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এক গ্রাহকের অবৈধ চাপে নথি স্বীকার না করায় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কমিটিকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। রাজধানী গুলশানে ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কথা জানান তিনি। আলী রেজা ইফতেখার আরও বলেন, এই মিথ্যা মামলার বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংক আইনি পদক্ষেপ নেবে। ব্যাংকটির গ্রাহক মুর্তজা আলীর দায়ের করা মামলার বিষয়ে অবস্থান জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের লিগ্যাল রিটেইলার ব্যারিস্টার ওমর সাদাত এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগ প্রধান জিয়াউল করিম। সাবেক ব্রিটিশ সেনা ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্য ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মাহমুদ শওকত আজাদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমিতির মিলন মেলা ও অভিষেক হিসেবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্ট ফিল্ডে প্রীতি ফুটবল ম্যাচ শেষে এই সম্মাননার স্মারক তুলে দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। এম.এস. আজাদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তার পক্ষে সম্মাননার স্মারক গ্রহণ করেন শিক্ষানবিশ আইনজীবী আকরামুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া যদি সন্তান হয়ে থাকে, উনি ব্রাহ্মণবাড়িয়া সার্বিক ব্রাহ্মণবাড়িয়ার জন্য যে অবদান করছেন সব ক্ষেত্রেই ওদের জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা যে এখানে তাকে পেয়েছি পরিবার হিসাবে, সেটাই আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সন্তান, কিন্তু লন্ডনেও গভর্নমেন্টের সশস্ত্র বাহিনীতে উনি কাজ করতেছেন, কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করতেছেন। অবশ্যই এটা মানে অত্যন্ত সুখকর। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার, রমজানের তারিখ নির্ধারণের সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে রোজা শুরু। সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের ডিলারদের দুষছেন দোকানিরা। খুচরা ব্যবসায়ীদের কারসাজি বললেন ভোক্তার ডিজি। কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। আজ থেকে ডিবির অল আউট অ্যাকশন শুরু। এবং শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত, গুলিবিদ্ধ 4 শ্রমিক। পাবনায় সড়কে গাছ ফেলে 20 বাসে ডাকাতি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।